সাবরিনার মামলা ডিবিতে শাহেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দুদকের চিঠি। রিজেন্টের সাথে চুক্তির বিষয়ে অবগত নন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি কাজে মিতব্যয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 10,000 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। ফুঁসে উঠেছে উত্তরের নদ নদী, পানিবন্দী লাখো মানুষ, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা। দেশে বাড়ছে সুস্থ মানুষের সংখ্যা, গত 24 ঘন্টায় 33 জনের মৃত্যু। এবং করোনা পরিস্থিতিতে ইতিবাচক রপ্তানি ধারায় 16 পণ্য, সবচেয়ে গতিশীল জাহাজ নির্মাণ শিল্প। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছে আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। সংবাদে আরো থাকছে, মহামারীর দুঃসময়ে বেকার যুবকদের ভাগ্য বদলে মাঠে নামছে যুবলীগ। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার। জেকেজি হেলথ কেয়ার চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের হওয়া প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। মামলার ডকেট ও সাবরিনাকে ডিবিতে পাঠানো হয়েছে। এখন ডিবি তেজগাঁও বিভাগ এটি তদন্ত করবে। করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় রোববার সাবরিনাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সাবরিনার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত। তেজগাঁও থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হাসনাত খন্দকার সাবরিনার 4 দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে হাজির করার পর মামলার হাকিম শাহিনুর রহমান এই আদেশ দেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বরখাস্ত চিকিৎসক সাবরিনা জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীর স্ত্রী। গেল মাসের 23 জুন আরিফকে গ্রেফতার করা হয়। আরিফ ও সাবরিনার 7 সহযোগীকেও খুঁজছে পুলিশ। এদিকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলাসহ 56 মামলার আসামি শাহেদ করিম মাইক্রো ক্রেডিট ও MLM ব্যবসার নামে কোটি কোটি টাকা সংগ্রহ, জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সোমবার এসব অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। এরই অংশ হিসেবে শাহেদের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে BFIU-তে চিঠি পাঠিয়েছে দুদক। অন্যদিকে করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের কখনোই যোগাযোগ হয়নি এবং নিজে কিছু জানতেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। নিয়োগ দেওয়া হয়েছিল যে তারা কিছু স্যাম্পল কালেকশন করবে, আমরা অতটুকুই জানি এবং করে আসতে। তারপরে সে যদি অন্যায় কাজ করে তার জন্য সে এবং তার প্রতিষ্ঠান দায়ী। রিজেন্ট হাসপাতাল নিয়োগ দেওয়ার বিষয় আমাদের কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো পালন করে ডিজি অফিস একটি মিটিংয়ে গিয়েছিলাম। আমরাও ওখানে ডিজির অনুরোধে যে আপনারা একটু থাকেন, স্বাক্ষর হবে। কি স্বাক্ষর হবে? রিজেন্টের সাথে স্বাক্ষর। তা আমরা সেইখানে ছিলাম। আমরাও খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসলো, করোনা চিকিৎসা দিবে। প্রাইভেট তো করোনা চিকিৎসা দিতে দ্বিধা করছে তখন। সরকারি কাজে ব্যয় কমিয়ে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় নির্দেশ দেন তিনি। সভায় 5 মন্ত্রণালয়ে 8 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, আর এগুলো বাস্তবায়নে খরচ ধরা হয়েছে 10,000 কোটি টাকারও বেশি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বাজেটোত্তর দ্বিতীয় সভা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2020-21 অর্থ বছরের দ্বিতীয় একনেক সভায় 5 মন্ত্রণালয়ের 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 10,102 কোটি 3 লাখ টাকা। সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী। 5টি মন্ত্রণালয়ের 8টি প্রকল্প আমরা উপস্থাপন করেছিলাম।
সেই সভায় এই 8টি প্রকল্পের মোট ব্যয় হলো, সরকারের ব্যয় হবে 10,102 কোটি 3 লক্ষ টাকা। সরকারি ব্যয় কমানোর জন্য দেয়া প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও তুলে ধরেন মন্ত্রী। একটা প্রশ্ন উঠেছিল, যেহেতু কোভিডে আমাদের রাজস্ব কমে যাবে, আয় কম হবে, টাকা পয়সা টানাটানি হবে, সুতরাং আমাদেরকে সাবধানী হয়ে মিতব্যয়ীভাবে চলতে হবে। মিতব্যয়ী চলে একটা উদাহরণ, যেমন ধরুন সভা করতে পারছি না, ডিজিটালি করছি, তাহলে তো খাতাও লাগছে না, কলমও পাঠাতে হচ্ছে না, এইভাবে একটা উদাহরণ হিসাবে। অনুমোদিত 8 প্রকল্পে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 2টি, কৃষি মন্ত্রণালয়ের 2টি ও ভূমি মন্ত্রণালয়ের 2টি, আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের 1টি করে উন্নয়ন প্রকল্প রয়েছে এই তালিকায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দফা বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। তিস্তা, ধরলা, সুরমা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে রোপা আমনের বীজতলা। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 21 প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। জেলার 11টি উপজেলায় 352টি আশ্রয় কেন্দ্রে 2,297টি পরিবারের 9,193 জন আশ্রয় নিয়েছেন। সদর, বিশম্বরপুর, তাহিরপুর বিভিন্ন উপজেলা ও 4টি পৌরসভার 98,956টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম হাওর এলাকাগুলোতে এখনো পৌঁছয়নি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। গরিব যে মানুষ আছে তারা কাম কাজ করতে পারতেছে না, এবং খাওয়া টাওয়া নিয়ে সেটা বাচ্চা বাচ্চার অসুখ বিসুখ বিভিন্ন নানা লোক বাড়তেছে। সরকার যদি কোনো সাহায্য সিরা মুড়ি দিত সেটা আমরা খাইতাম। তো 120 করে দিছে সবই পানি। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা সহ প্রধান নদ নদীর পানি ঘন্টায় 5 সেন্টিমিটারের বেশি বৃদ্ধি পাচ্ছে। ফলে দ্বিতীয় দফার বন্যায় জেলার 9টি উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। পানি খুব বাড়তেছে, বাড়িতে থাকা তো খুব কঠিন অবস্থা। 18 জুলাই পর্যন্ত বন্যার পানি বৃদ্ধি পাবে এবং জেলায় বন্যার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবেলায় পর্যাপ্ত সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ত্রাণ সাপোর্ট আছে পর্যাপ্ত, শুকনা খাবার, এই বিষয়টা আমরা নিশ্চিত করব। নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি কমছে, তবে এখনও কমলাকান্দা, বারহাট্টা ও দুর্গাপুরের 20টি ইউনিয়নের 70,000 মানুষ পানিবন্দী রয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে গেছে রোপা আমনের বীজতলা। আমার ইউনিয়নে 80% বাড়িঘরে পানি, পাকশাক করার কোনো সুযোগ সুবিধা নেই, রাত্রে সাপ বিচ্ছুর ভয়। সিলেটের সব নদীর পানি বেড়ে কানাইঘাটে সুরমার ডাইক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট সদর সহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে কালনী, কুশিয়ারা সহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার 5টি ইউনিয়নের রাস্তাঘাট সহ নিচু এলাকার বাড়িঘর। রত্না জামান, 21 টেলিভিশন। এবছর দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। আর চলমান বন্যা আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি জানান, বিপন্ন মানুষকে ত্রাণ সহায়তার সকল প্রস্তুতি আছে সরকারের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। আগাম বন্যার পর আবার বন্যা। 11 জুলাই থেকে আবারও বাড়ছে পদ্মা, মেঘনা, যমুনা, ধরলা সহ প্রধান প্রধান নদ নদীগুলোর পানি। এরই মধ্যে 17 জেলায় বন্যা আক্রান্ত। বেশি ক্ষতিগ্রস্ত জেলা 12টি। এগুলোর সঙ্গে আরও 6 জেলা বিস্তৃত হবে বন্যা এমন পূর্বাভাস রয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে অন্তত 14.5 লাখ মানুষ। 23টি জেলা বন্যা কবলিত হবে। দীর্ঘস্থায়ী বন্যা মোকাবেলার প্রস্তুতির কথা জানাতেই দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন। জানালেন, দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এবারে বন্যাটি দীর্ঘস্থায়ী হতে পারে এবং পানির উচ্চতা বৃদ্ধির কারণে আমাদের আশ্রয় কেন্দ্রে রান্না করে খাওয়ার কষ্টকর হয়ে যেতে পারে। সেই জন্য তিনি বলেছেন যে সকল ডিসিদেরকে নির্দেশ দেওয়ার জন্য এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়ার জন্য, যাতে 1998 সালে যেরকম রুটি বানিয়ে, সবজি এবং অন্যান্য সামগ্রী দিয়ে
আশ্রয় কেন্দ্রে খাদ্য সরবরাহ করা হয়েছিল, সেটা তিনি আমাকে নির্দেশ দেন। বন্যা পরিস্থিতি মোকাবিলার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, এরই মধ্যে 1035টি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে মাঠ প্রশাসন। সহায়তা চালিয়ে যাওয়ার মতো আমাদের সক্ষমতা আছে। আরও যত বড় দুর্যোগ আসুক না কেন, দুর্যোগ যত দীর্ঘস্থায়ী হোক না কেন, আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার আছে। একদিকে করোনা সংকট, সাথে দীর্ঘস্থায়ী বন্যা মোকাবেলায় সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো প্রস্তুত আছে বলে জানান প্রতিমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের 129তম দিনে প্রায় 5,000 জন সহ মোট সুস্থ হয়েছেন 1 লাখের বেশি আক্রান্ত রোগী। মারা গেছেন 33 জন সহ এ পর্যন্ত 2,424 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,90,057 জন। শনাক্তের বিবেচনায় এ হার 19.67%। দেশের 77টি ল্যাবে 13,988টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে 13,453টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 9,66,400টি। চব্বিশ ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। করোনায় বিপর্যস্ত বিশ্ব বাণিজ্য। এমন পরিস্থিতিতেই ইতিবাচক রপ্তানি ধারায় বাংলাদেশের 16টি পণ্য। তালিকার শীর্ষে ওষুধ, প্রকৌশল যন্ত্রাংশ, পাট ও পাটজাত পণ্য, শাকসবজি, চা এবং জাহাজ নির্মাণ শিল্প। এর মধ্যে 139% রপ্তানি প্রবৃদ্ধি হার নিয়ে জাহাজ নির্মাণ খাত সবচেয়ে গতিশীল। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। করোনার বিশ্বব্যাপী বিস্তারের বিরূপ প্রভাব বিশ্ব বাণিজ্যে। বাংলাদেশের প্রধান রপ্তানি বাণিজ্যেও তাই মন্থর গতি। বিশ্ব বাণিজ্যের এমন নেতিবাচক ধারায় ইতিবাচক বাংলাদেশের 16টি পণ্য অর্জন করেছে উচ্চ রপ্তানি প্রবৃদ্ধি। জাহাজ রপ্তানিতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি, 139%। এছাড়া ফলমূলে 48, কাঁচা পাট 15, চা 11, প্রকৌশল যন্ত্রাংশ রপ্তানির 26% প্রবৃদ্ধি হয়েছে। ওষুধ রপ্তানির প্রবৃদ্ধির হার 4%-এর উপরে। সরকারের নীতি সহায়তা আর ব্যবসায়ীদের উদ্যম বাংলাদেশের রপ্তানিতে এমন গতি সঞ্চার হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আমাদের টার্গেট করতে হবে। তাহলে এই কোভিড-19 মধ্যে আপনি দেখবেন যে যেভাবে 16টা সেক্টর সাস্টেন করে গেছে, সেভাবে যেন সাস্টেন করতে, অন্যান্য সেক্টরও সাস্টেন করতে পারে। বিশ্বের তৃতীয় সবজি উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের রপ্তানি এই পণ্যে আগে থেকে ভালো। করোনা কালেও প্রবৃদ্ধি উচ্চ। ওষুধ খাতও পিছিয়ে নেই। এমন রপ্তানি চিত্র বিবেচনায় তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প পণ্য ও বাজার অনুসন্ধানের তাগিদ আছে বৈদেশিক বাণিজ্য বিশেষজ্ঞদের। তামাক, চা, কার্পেট, ফার্নিচার ও কারুপণ্যের রপ্তানির প্রবৃদ্ধিও ঊর্ধ্বমুখী। মার্কেট ডাইভার্সিফিকেশন দিকে যেতে হবে। যেসব দেশে হলো আসলে কোভিডের সেন্সিটিভিটি কম, যেমন ধরেন আপনার ইউরোশিয়ান ইকোনমিক কমিউনিটি, যেটা রাশিয়া, বেলারুস, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই জায়গাগুলি কম, এইসব মার্কেটগুলি কিন্তু আমাদের খোঁজা দরকার। ফার্মাসিউটিক্যালস এটা একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট এবং এটার এক্সপোর্ট বৃদ্ধি পাওয়াটা একটা ভালো দিক। প্লাস ফ্রোজেন ফিশ, নন লেদার আইটেম যেগুলি আছে, ফুটওয়্যার, এগুলি। তবে করোনা পরিস্থিতিতে গত অর্থবছরের সামগ্রিক রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় 26% কম হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মহামারীর কঠিন সময়ে বেকার যুবকদের ভাগ্য বদলের পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান জানিয়েছে, বেকার যুবকদের পাশাপাশি যারা কাজ হারিয়ে দেশে ফিরছেন তারা যাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য যুবলীগ সহায়তা করতে চায়। 21 টেলিভিশনকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে যুবলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বিশ্ব মহামারী করোনায় বিপর্যস্ত অর্থনীতি, থেমেছে উৎপাদনের চাকা, কাজ হারিয়ে বেকার বহু মানুষ। করোনার ধাক্কায় বেকার হয়েছেন তরুণ যুবকরা। মহামারীর কঠিন সময়ে এসব বেকার যুবকদের নিয়েই ভাবছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
21 টেলিভিশনকে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানান, যুবলীগ সারা দেশে বেকারদের তালিকা করার কাজটি করছে। ভেরি আনফরচুনেট রিয়ালিটি, যে বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, এটা সবার জন্যই খুবই পীড়াদায়ক। কেউই এখন ভালো নেই। আসলে বেকাররা কোথায়, কোন জায়গায় বেকাররা বেশি ট্রাবলে আছে, এবং গভর্নমেন্ট যে পদক্ষেপ এবং কর্মসূচিগুলো নেবে এগুলার প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, এটা সর্ট অফ একটা যুবলীগ একটা ব্যান্ড, অলওয়েজ ক্লাসিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যুবলীগের যেটা ছিল, একটা ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। মহামারীর সময়টিকে কাজ করার সুযোগ হিসেবেই দেখছেন যুবলীগ চেয়ারম্যান। এখন জাতীয়তাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার সময়। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যে কর্মসূচিগুলো করছে, এই কর্মসূচিগুলো সফল করার পিছনে যুবলীগের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রয়েছে। আমাদের কিন্তু এখন বিদেশি পণ্য যদি ব্যবহার না করে কমিয়ে দিয়ে আমরা নিজস্ব পণ্য ব্যবহার করা কতখানি ইম্পর্টেন্ট, এই সচেতনতাটা বৃদ্ধি করার জায়গা তৈরি করতে হবে। আমাদের স্মল বিজনেস এন্টারপ্রেনার্সদেরকে সহায়তা করার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তারা যেমন বিভিন্ন সুবিধা যেগুলো গভর্নমেন্ট দিবে এবং দিচ্ছে, দেওয়ার জন্য কাজ করছে, সেই লোনগুলা ঠিক মতো পাচ্ছে কিনা, সেই টাকাগুলা, সেই ইন্টারেস্টগুলা তারা ঠিকভাবে পাচ্ছে কিনা, এই দিকে যুবলীগ সজাগ দৃষ্টি রাখবে। দুর্নীতির বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার থাকবে বলেও জানান পরশ। দুর্নীতিবাজদের কারণে আমাদের ডেভেলপমেন্ট কাজগুলা সাধারণ মানুষের দরজায় পৌঁছায় না। আমাদের যুবলীগ দুর্নীতিবাজদেরকে প্রতিহত করবে, দরকার হলে ধরিয়ে দেবে। অনেক দিনই হয়তো এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, তাই গবেষণার উপরও গুরুত্ব দিতে চায় যুবলীগ। রিসার্চ সেলটাকে প্রোডাক্টিভ করতে হবে, যাতে ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে আমরা গবেষণা করে আমরা কিছু পরিকল্পনাও প্রেজেন্ট করতে পারি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিক শাহজাহান সিরাজ মারা গেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ক্যান্সার সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল শাহজাহান সিরাজের। 1971 সালে 3রা মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পল্টন সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। ইশতেহারে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। 1969 সালে গণ অভ্যুত্থানে তিনি ছিলেন অন্যতম সংগঠক। 1970-72 মেয়াদে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। টাঙ্গাইল 4 আসনে 3বার জাসদ এবং 1বার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। দেশের নদ নদী খনন করে প্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অপরিকল্পিত বাঁধ নির্মাণে ও টেকসই প্রযুক্তি ব্যবহার না করায় দীর্ঘস্থায়ী হচ্ছে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন সংলাপে যোগ দিয়ে বক্তারা এমন কথা বলেন। এই সময় পানি সম্পদ উপমন্ত্রী জানান, বেড়িবাঁধের নির্মাণ ও উপকূলীয় মানুষের সুরক্ষায় সরকারের বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। আরও জানাচ্ছেন মফিউর রহমান। ভৌগোলিক অবস্থানের কারণেই বছরে বেশ কয়েকবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভাঙন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দেশ। ক্ষতি হয় জানমালের। সিডর, আইলা, আম্পানের মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বারবার বুক পেতে দিয়ে দেশকে বড় বিপদের হাত থেকে রক্ষা করে সুন্দরবন। তারপর বাঁধ ভেঙে ঢুকে পড়ে পানি, ভেসে যায় লোকালয়। সংকট উত্তরণে আয়োজিত সেমিনারে জানানো হয়, উপকূলের 41টি নদীর প্রায় 5000 কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। কয়রায় 121 কিলোমিটার আর পাইকগাছায় প্রায় 69 কিলোমিটার। এর মধ্যে কয়রায় কোনো বাঁধ এক প্রকার নাই বললেই চলে। সমন্বিত উদ্যোগ নিলে উপকূলবাসীদের বাঁধ ভেঙে ভেসে যাওয়ার জন্য যে অসুবিধা সেটাই না, আর অন্যান্য সমস্যার সমাধান হবে। উপকূলে বাঁধ নির্মাণ সহ বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে বলে সেমিনারে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। প্রায় 8000 কোটি টাকার স্থায়ী প্রকল্প আমাদের মন্ত্রণালয়ে প্রণয়ন করে 3টি প্রকল্প এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। প্রকল্প হয়ে গেলে প্রত্যেকটা বাঁধকেই আরও উঁচু করা হবে এবং প্রশস্ত বাড়ানো হবে। নদী শাসনের জন্য ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে। শুধু উপকূল নয়, সারা দেশে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে বাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ জানানো হয় সেমিনারে। বাঁধগুলো হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচন শেষ চলছে ভোট গণনা। সকাল 9টা থেকে শুরু হয়, বিকাল 5টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহণ। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। যশোর 6 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ও জাতীয় পার্টির হাবিবুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বগুড়া 1 আসনের উপনির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহাদার মান্নান। সারা দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, উপসর্গ নিয়ে মারাও যাচ্ছেন অনেকে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। আর জেলায় করোনা পজিটিভ হয়ে 68 ও উপসর্গ নিয়ে পর্যন্ত 135 জন মারা গেছেন। গোপালগঞ্জে নতুন করে 2 করোনা রোগীর মৃত্যু হয়েছে এবং 2 চিকিৎসক সহ 37 জন নতুন শনাক্ত হয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা 1069 জন। রংপুরে করোনার উপসর্গ নিয়ে সোহেল শরীফ নামে রেলওয়ের এক কর্মচারী মারা গেছেন। নতুন আক্রান্ত 6 পুলিশ সদস্য সহ 25 জন। সিলেটে নতুন করে আরও 105 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঠাকুরগাঁয়ে 2 পুলিশ সদস্য সহ 6 জন, চুয়াডাঙ্গায় 5 জন নতুন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা সন্দেহে পরিত্যক্ত জায়গায় অসুস্থ বাবাকে ফেলে রেখে যায় ছেলে, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। করোনা প্রতিরোধে বাগেরহাটে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পুষ্টির বার্তা পৌঁছে দিতে বাড়ি বাড়ি যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিতরণ করছেন বিনামূল্যে ডিটারজেন্ট পাউডার, পুষ্টি বার্তার লিফলেট, স্যানিটাইজার ও মাস্ক। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জেলার 4 উপজেলায় এই কার্যক্রম চলছে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মোংলা, শরণখোলা, মোল্লারহাট ও কোচিয়া উপজেলার 63টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা সচেতনতায় মাঠে নেমেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীকে উঠান বৈঠক, স্বাস্থ্য ও করোনা সম্পর্কে সচেতনতা সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সোপি ওয়াটার পদ্ধতি শেখাচ্ছেন। গ্রামবাসী জানান, স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেয়ে তারা উপকৃত হচ্ছেন। ক্লিনিকের আপা এসে আমাদের এই হাত ধোয়াটার নিয়ম, তারপর করোনা ভাইরাস সম্পর্কে আমাদের অনেক ধারণা দিয়েছে। আমরা সেইভাবে শিক্ষা পাইছি। হুইল পাউডার দিয়ে গেছে, আমরা এসব জানতাম না কিছু। যদি আমরা অনুসরণ করি আমরা অবশ্যই ভালো থাকবো। বিশেষ করে হাত ধোয়ার ব্যাপারটা, এটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। কম খরচে অনেকবার হাত ধোয়ার একটা ব্যবস্থা এখানে হয়েছে। এখন আমরা যা শিখেছি এটা শিখলাম, বা পরবর্তীতে ভবিষ্যতে যদি কোনো রকমের বিপদ আসে আরো সচেতন হবে। ICDDRB প্রণীত ডিটারজেন্ট পাউডারের মাধ্যমে সোপি ওয়াটার তৈরির মাধ্যমে হাত ধোয়ার যে পদ্ধতিটা, এটা শেখানো হচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতিতে এটি খুবই উপযোগী উদ্যোগ বললেন এই কর্মকর্তা। ভাইরাসটি হাতের মাধ্যমে আমাদের মুখ কিংবা নাকের মধ্যে যায় এবং আমাদের আক্রান্ত করে। এই প্রোগ্রামটি বর্তমান প্রেক্ষাপটে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনা পরিস্থিতিতে দিনাজপুরে কোরবানির পশু বাজারজাত এবং ভালো দাম পাওয়া নিয়ে সংশয় খামারি সহ গবাদি পশু পালনকারীদের। তবে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, কোরবানি পশু বিক্রিতে খামারিদের সব ধরনের সহযোগিতা করা হবে। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন বদনা জামান। দিনাজপুরে কোরবানির পশুর চাহিদা 1,35,000। এবার জেলায় 1,90,000-এর বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে খামারিরা বলছেন, পশু পালনে লাখ লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু ঈদে আশানুরূপ দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। করোনার জন্যই আমরা অনেকটা আশঙ্কার মধ্যে আছি, গরুগুলা কিভাবে বাজারজাত করব, গরুগুলার আমরা দাম পাবো কিনা। ব্যবসাতে লাভ যদি না করতে পারে তাহলে তো আমাদের যারা কর্মচারী আছে আমাদেরও সমস্যা হবে। ভাইরাস ছড়াইছে, তো গরুর কোনো খরিদ্দার বলতে কিছু নেই। এদিকে হাটে পশু আনা নেয়া এবং পরিবহনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গরু ছাগল পরিবহনে কোনো ধরনের সমস্যা আশা করছি আমরা হবে না, এবং সরকার নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি গবাদি পশুর হাট সামাজিক দূরত্ব মেনেই এই হাটগুলো পরিচালিত হবে। রত্না জামান, 21 টেলিভিশন। করোনার কারণে চলতি অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্য অর্জনে কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলছেন, নতুন ভ্যাট আইন কার্যকর করা গেলে গত অর্থ বছরের তুলনায় আদায় বাড়তে পারে। ভ্যাট আইন কার্যকরে NBR ও ব্যবসায়ী সংগঠনগুলোকে একসাথে কাজ করার তাগিদ দিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরের 5,68,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে NBR-কে আদায় করতে হবে 3,30,000 কোটি টাকার রাজস্ব।
এর মধ্যে 1,25,000 কোটি টাকা আসবে ভ্যাট থেকে। বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বিদায়ী অর্থবছরের সংশোধিত 3,500,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও 85,000 কোটি টাকা কম আদায় হয়েছে। ভ্যাট থেকে এসেছে 82,000 কোটি টাকা। করোনা সংকটে চলতি অর্থবছরেও ভ্যাট সহ রাজস্ব আদায় ঘাটতির আশঙ্কা বিশ্লেষকদের। উপযুক্ত পরিবেশের প্রয়োজন হবে, ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলতে হবে, দেশের যে কনজাম্পশন এটি ভালো থাকতে হবে। আগামী অর্থ বছরে সর্বমোট হয়তো 2,50,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহ। তার 1/3 যদি ধরি বা 35% যদি ধরি তাহলে এটা 87,000 কোটি টাকা বা 90,000 কোটি টাকা অ্যাডমিস্ট হতে। 2012 সালের ভ্যাট আইন এখনো বাস্তবায়ন না হওয়ায় ব্যবসায়ী ও এনবিআর দুপক্ষেরই দায় দেখছেন বিশ্লেষকরা। এফবিসিসিআই এবং মাঠ পর্যায়ের এনবিআর এর কর্মকর্তাদের কার্যকলাপের কারণেই এই ভ্যাট আইনটা বাস্তবায়ন করা যায়। 2017 সালে সরকার এবং প্রাক্তন অর্থমন্ত্রী এই বিষয়ে খুব দৃঢ়তার সাথে এগোচ্ছিলেন। এনবিআর এর প্রস্তুতিও মোটামুটি চলছিল, কিন্তু সেই সময় সেটাকে থামিয়ে দেওয়া হলো। পরবর্তীতে যে নতুন আইনটা করা হয়েছে 2012 ভ্যাট আইনের সংস্কার বলে এটাকে পরিচালনা করা হচ্ছে, কিন্তু আসলে এটা 2012 সালের ভ্যাট আইনের অপসংস্কার মাত্র। এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থায় সমন্বিতভাবেই আইনটি বাস্তবায়নের পরামর্শ এসেছে। 2 বছর পিছিয়ে গেছে, সেটা তো ওই ঐক্যমত্যের ভিত্তিতেই পিছিয়ে গেছে। আর গত বছর 2019 সনের জুলাই থেকে এটি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখন ভালোভাবে বাস্তবায়নটা নির্ভর করছে উভয়ের উপর। যেমন মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাজেট বাস্তবায়ন। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জোহর রাজধানীর যমুনা ফিউচার পার্কে জানাজা শেষে রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। গার্ড অফ অনার প্রদান করা হয় রণাঙ্গনের এই যোদ্ধাকে। এ সময় ছেলে শামীম ইসলাম আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান। করোনায় আক্রান্ত হয়ে গত 14 জুন থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান। দর্শনের মেডিকেল বোর্ডের অধীনে চলছিল তার চিকিৎসা। সোমবার বিকেলে সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল। কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য, আর সাথে আসছে মরা কাছিম সহ জলজ প্রাণীর দেহাবশেষও। এসব বর্জ্যের উৎস এখনো অজানা, তবে পরিবেশবাদী সংগঠনগুলোর আশঙ্কা হয়তো বিদেশি জাহাজ থেকে বাংলাদেশের সমুদ্র সীমায় বর্জ্যগুলো ফেলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কে বলবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এটি? এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসে পর্যটক। কক্সবাজারের সমুদ্র সৈকত জুড়ে এখন প্লাস্টিক বর্জ্য, আবর্জনায় ভরে আছে সমুদ্র তট। স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার রাত থেকে কক্সবাজার উপকূলের দিকে ভেসে আসতে দেখা যায় এসব প্লাস্টিক বর্জ্য। দরিয়ানগর, হিমছড়ি, লাবণী ও কলাতুলি পয়েন্ট সহ 10 কিলোমিটার সাগরবেলায় পড়ে আছে বর্জ্য। প্লাস্টিকের সাথে ভেসে আসা জালে পেঁচিয়ে মারা যাচ্ছে বিরল প্রজাতির কাছিম। অন্তত 20টি মৃত কাছিম দেখা গেছে সৈকতে। কাছিমটা আমরা পেয়েছি, এটা যে সময় ঢেউ কমবে, বাটার সময় হবে, এই সময় আমরা দূরে নিয়ে ছেড়ে দিব। বর্জ্যের মধ্যে অনেকে খুঁজছেন মূল্যবান জিনিসপত্র। সকাল থেকে এগুলো এখানে সাগরে পড়েছি, অনেক মালামাল পাইছি। প্লাস্টিকের মাল, তারপর মোলাম ছিল, এই পুরাতন ট্যাঙ্কি ছিল। প্লাস্টিকের জাতীয় বেশি বেশি আসতেছে, আমরা জালের মধ্যেও বাঁচতেছে আমাদের, তারপরে এমনিও বেশি আসতেছে, ওগুলো আমরা উপরের দিকে তুলতেছি। পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান জানান, বিদেশি জাহাজ থেকে এসব বর্জ্য ফেলা হতে পারে, পরে ঢেউয়ের সাথে এগুলো সৈকতে ভেসে এসেছে বলেও মত তার। আমরা যেটা মনে করছি, বিদেশি জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় হয়তো তাদের বর্জ্য ফেলেছে, যেটি সমুদ্র দূষণের অপরাধ। জেলা প্রশাসনের সহযোগিতায় এরই মধ্যে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে। আমরা প্রতিনিয়ত আছি এখানে, আমরা এখানে এগুলো রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি, আর যেগুলো সুস্থ অবস্থায় আসছে সেগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে নিরাপদ আশ্রয়ে সাগরে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। বর্জ্যের উৎস সন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর মধ্যবাড্ডায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রগতি সরণি উপশাখার উদ্বোধন হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করেন। এই সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও অন্যান্য বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সাবরিনার মামলা ডিবিতে শাহিদের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে দুদকের চিঠি, এজেন্টের সাথে চুক্তির বিষয়ে অবগত নন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি কাজে মিতব্যয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, 10,000 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। হুঁশে উঠেছে উত্তরের নদ নদী, পানিবন্দী লাখো মানুষ, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা। দেশে বাড়ছে সুস্থ মানুষের সংখ্যা, গত 24 ঘন্টায় 33 জনের মৃত্যু। করোনা পরিস্থিতিতে ইতিবাচক রপ্তানি ধারায় বাংলাদেশের 16 পণ্য, সবচেয়ে গতিশীল জাহাজ নির্মাণ শিল্প। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।